যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না, তাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। এমনকি এর মধ্যে পুলিশের যে সরকারের যে যৌথ অভিযান সেটাও সমানে চলছে, যার ফলে বিরোধী দলীয় নেতা কর্মীরা কেউ এই নির্বাচনে সুষ্ঠুভাবে অংশ নিতে পারছে না এবং এই নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। মার্কিন প্রতিষ্ঠানের পর এবার ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি বঙ্গোপসাগরে দুটো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের অনুমতি পেল। উৎপাদন বন্টন অংশীদারি চুক্তি 2012 এর অধীনে চুক্তি স্বাক্ষরের পর ওএনজিসি বলেছে খুব দ্রুতই তারা সাগরে কাজ শুরু করবে। ত্রিমাত্রিক জরিপে গ্যাস মিললে 8 বছরের মধ্যে তা থেকে গ্যাস পাবে বাংলাদেশ। বোরহানুল হক সম্রাটের রিপোর্ট। মায়ানমারের কাছ থেকে সমুদ্রসীমা বিজয়ের পর নতুন করে গভীর আর অগভীর সমুদ্রে ব্লক নির্ধারণ করে পেট্রোবাংলা। সেই ব্লকগুলোর মধ্যে কুতুবদিয়া, সাঙ্গুর কাছাকাছি জায়গা নিয়ে ব্লক 4 ও 9 গঠিত। সেই ব্লক দুটোতেই এবার কাজ শুরু করবে ওএনজিসি। We have the knowledge of the geology of this region because we are very nearby, and based on that our assessment is that these two blocks which we have bid, they are quite good. চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের এই আয়োজনে উচ্ছ্বাস ছিল সরকারের মন্ত্রী, কর্মকর্তা সবার মাঝে। অর্থমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা বলেন, নিকট ভবিষ্যতে জ্বালানি সংকট নিয়ে যে আশঙ্কা আছে, সমুদ্র থেকে গ্যাস পেলে তার অনেকটাই কেটে যাবে। আমাদের দৃষ্টি আরো দূরে নিবদ্ধ হয়েছে যে আমরা একটা উন্নত দেশ হব 2041 সালে। সেই স্বপ্নের দিকে যাত্রা করতে হলে এখনই আমাদেরকে কিছু দূরদর্শিতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। এটা শ্যালো ওয়াটার, গভীর সমুদ্র, এইসব জায়গায় যদি আমরা অন্বেষণ শুরু করি এবং আল্লাহ আমাদের প্রতি প্রসন্ন হন, ভাগ্য আমাদের প্রসন্ন হয়, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আস্তে 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 করে আমাদের অয়েল, গ্যাস এগুলো আসা শুরু হবে। I wish this partnership well, and I believe not simply my lifetime, which is very short, it's almost coming to an end, but in the lifetime of anyone who is present here, we are not going to have oil or energy crisis. We have to be cautious. We have to be prudent. ব্লকের আয়তন 7269 বর্গ কিলোমিটার এবং 9 নম্বর ব্লকটি 7026 বর্গ কিলোমিটার আয়তনের। চুক্তি অনুযায়ী আগামী 8 বছরের মধ্যে জরিপ, অনুসন্ধান ও উৎপাদনের কাজ শুরু করবে ভারতীয় প্রতিষ্ঠান দুটি। উৎপাদন বন্টন চুক্তি পিএসসি অনুযায়ী এই গ্যাস বিদেশে রপ্তানির কোনো সুযোগ থাকছে না। একই সাথে প্রথম দিন থেকেই উৎপাদিত গ্যাসের অর্ধেকের বেশি অংশের মালিক থাকছে বাংলাদেশ। 60% মালিক সেটা আমরা প্রথম দিন থেকে থাকছি। অবশ্যই মিনিমাম এখান থেকে শুরু, তারপরে এটা প্রোডাকশন কতটুকু হচ্ছে, কতটুকু বাড়তেছে, তার উপর ভিত্তি করে যে পরের যে রেঞ্জ যেটা হবে সেটা আপ টু গ্যাসের ক্ষেত্রে 85% পর্যন্ত এবং তেলের ক্ষেত্রে সেটা 95% হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের ক্ষমতা থাকলেও গভীর এবং অগভীর সমুদ্রে অনুসন্ধানের সামর্থ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ। ফলে জাতীয় স্বার্থেই বিদেশি প্রতিষ্ঠানের সাথেই গ্যাস অনুসন্ধানের কাজ করতে হবে বাংলাদেশকে। বোরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, ঢাকা। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখলকৃত তিব্বত হল উদ্ধারের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রলীগের কর্মীরা। সকালে বংশাল মোড় অবরোধ করে তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মহসিন, আমাদের জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কোন পর্যায়ে রয়েছে? দর্শক জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হল উদ্ধারের দাবিতে গত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু আজকেও চলছে এবং আজকে সকাল থেকে কিন্তু ঢাকার যে অন্যতম ব্যস্ততম এরিয়া যে বংশাল মোড়, সেই বংশাল মোড় কিন্তু অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা হলের দাবিতে এখানে মিছিল, স্লোগান দিচ্ছেন এবং এই রাস্তা অবরোধ করে রেখেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বংশাল যে মোড়টি রয়েছে, এই মোড় কিন্তু 3 দিক থেকে 3টি রাস্তায় এসে কিন্তু মিলিত হয়েছে এবং 3 দিকের সড়কে এখন অবরোধ রয়েছে এবং যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পর্যাপ্ত পরিমাণ সংখ্যক পুলিশ কিন্তু এখানে উপস্থিত হয়ে এই শিক্ষার্থীদের যে বিক্ষোভ, হল উদ্ধারের দাবিতে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভ তারা প্রশমনের চেষ্টা করছেন। তবে তারা হয়তো সমঝোতার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা তাদের কয়েকটি সার্কেল হয়ে তারা সেখানে তাদের যে
হলের দাবিতে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে সব দাবিগুলো সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। আমরা এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত এবং এই আন্দোলন যারা করছেন অথবা এই আন্দোলনে যারা অগ্রভাগে রয়েছেন আমরা তেমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে এই মুহূর্তে হয়তো কোন ধরনের একটি সমঝোতার চেষ্টা চলছে, কারণ জানেন যে এটা যে ব্যস্ততম এরিয়া, ব্যস্ততম সড়ক, সেজন্য এটা বেশিক্ষণ যদি অবরোধ করে রাখা হয় তাহলে কিন্তু পুরো ঢাকায় যে এই যানজটটা কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। সেজন্য হয়তো পুলিশ সমঝোতা করার চেষ্টা করছে, শিক্ষার্থীদের হয়তো বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দেওয়ার হয়তো চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের যিনি নেতৃত্বে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, তার সঙ্গে পুলিশের কর্মকর্তারা কথা বলছেন। আমরা দর্শকদেরকে দেখাতে চাই যে কয়েকটি ভাগে ভাগ হয়ে কিন্তু শিক্ষার্থীরা এদিকে আন্দোলন করছেন এবং তারা সড়কের টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা দর্শকদেরকে দেখাতে চাই যে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা এই আন্দোলন করছেন এবং এখন বংশাল মোড় কিন্তু অবরুদ্ধ প্রায় 1 ঘন্টার মতো কিন্তু বংশাল মোড়ে 1 ঘন্টার মতো সময় ধরে বংশাল মোড় অবরোধ করে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে এই হল এর দাবিতে যে নতুন যে আন্দোলনটি শুরু হয়েছে এটা মূলত দাবি যে তিব্বত হল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি হল ছিল, ছাত্রাবাস ছিল, সেই তিব্বত ছাত্রাবাসটি দখলে রয়েছে বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, তার দখলে রয়েছে বর্তমান তিব্বত ছাত্রাবাসটি। সেই ছাত্রাবাসটি উদ্ধারের দাবিতেই মূলত এই আন্দোলন শুরু হয়েছিল গত কয়েকদিন ধরে এবং গত কয়েকদিন ধরে কিন্তু এই টানা এই আন্দোলন চলছে। এবং আমরা গত পরশু দর্শকদেরকে দেখিয়েছিলাম যে রায়সাহেব বাজার যে মোড় রয়েছে সেই মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন করেছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই আন্দোলনের সমর্থন জানিয়েছিল। এবং আমরা আরো একটু খবর জেনেছি যে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীরা কথা বলেছেন এবং তারা চেষ্টা করছেন যে প্রায় 12টি হল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কোনো এক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 12টি হল ছিল। তবে 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন কিন্তু সম্পূর্ণ অনাবাসিক এই বিশ্ববিদ্যালয়টি, কোন ধরনের শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা নেই। সেজন্য প্রায় 20 থেকে 25,000 শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেজন্য তারা এই আন্দোলনটি করছেন তাদের হল পুনরুদ্ধারের দাবিতে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোন সাবজেক্টে পড়েন? কমার্স। আচ্ছা, আপনি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আপনারা এখন হলের দাবিতে রাস্তায় নেমে এসেছেন, আসলে কেন? আসলে আমাদের দাবিটা ছিল যে তারা আমাদের হল কিনে নেবে না, তারা খেলটা কিনে নিয়ে আমাদের ওই দাবিটা করতে পারছে। আচ্ছা, আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যিনি এই হল আন্দোলনের সঙ্গে রয়েছেন। আচ্ছা, আপনারা তো রাস্তায় নেমে এসেছেন হলের জন্য, আসলে আপনাদের যে আন্দোলনটা কোন পর্যায়ে যাবে কিংবা অ্যাকচুয়ালি এই আন্দোলন 2005 থেকে চলছে কতটা সফল হবে? অবশ্যই এটা আমাদের বিশ্বাস সফল হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের ভালো একটা আশ্বাস না দিবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এটা আমাদের এর আগে আমরা একবার রাস্তায় নেমেছিলাম, এটা প্রশাসন আমাদের একটা আশ্বাস দিয়েছিল, কিন্তু হল দিতে আমাদের একটাই দেবে, আর কোনো আমাদের দাবি নাই, একটাই দাবি হল দিতে হবে। হল ছাড়া আমরা বাঁচবো না, হল ছাড়া আমাদের বাঁচবো হবে। এখানে শিক্ষার্থীরা কিন্তু তারা বলছিলেন যে তাদের একটাই দাবি যে কোনো মুহূর্তে তাদের হল ফিরে দিতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে হল উদ্ধারের দাবিতে যে আন্দোলন চলছে তার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আরো আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ মহসিন। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের খবর। সাভারের কলমায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে গত 3 দিন ধরে আন্দোলন করছিল টিপিএল গ্রুপের শ্রমিকরা। সকালে আন্দোলনরত শ্রমিকরা কলমা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ সময় সংঘর্ষ বাধে। সেখানকার পরিস্থিতি জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের সঙ্গে। মাসুম, আমাদের সংঘর্ষ কিভাবে শুরু হলো সে বিষয়ে আমাদের বিস্তারিত বলুন। ইতিমধ্যে শুনেছেন যে সাভারের কলমা এলাকায় সিপিএল গ্রুপের গার্মেন্টস কারখানা শ্রমিকরা গত 3 দিন যাবৎ তাদের 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল।
আজ সকালে তাদেরকে বেতন দেওয়ার কথা। এই উদ্দেশ্যে তারা আজ সকালে কারখানার সামনে উপস্থিত হয় এবং কর্তৃপক্ষ বেতন দিতে না আসার কারণে তারা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা কারখানা ভাঙচুর শুরু করে এবং বিক্ষোভ মিছিল বের করে কারখানা ভাঙচুর শুরু করে। এই সময় পুলিশ তাদের উপরে কাঁদুনি গ্যাস এবং লাঠি চার্জ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে এবং তারা পুলিশের উপরও হামলা করে। পরে পুলিশ আরো সংগঠিত হয়ে তার শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করার জন্য বেশ কিছু কাঁদুনি গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এখন পর্যন্ত সেখানে পুলিশের সাথে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ চলছে। এই ছিল আমার কাছে গার্মেন্টসের সর্বশেষ খবর। ধন্যবাদ মাসুম। দর্শক, মাজরুল ইসলাম মাসুম এতক্ষণ জানাচ্ছিলেন গার্মেন্টস শ্রমিকদের পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর। রাজধানীর আদাবরের একটি বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম সহ একজনকে আটক করেছে র‍্যাব ৪। সোমবার রাত 10:45টার দিকে শেখেরটেকের বায়তুল আমান হাউজিং এর ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটককৃতদের নাম মোহাম্মদ লিংকন। র‍্যাব জানিয়েছে যেসব ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে তার দাম প্রায় কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিংকন বলেছে দীর্ঘদিন ধরে রাজধানীতে এই ব্যবসার সাথে জড়িত তিনি। স্লোগান ছিল সর্বস্তরে বাংলা ভাষা চালু করো, কিন্তু 1952-র এই রক্তমাখা সফল আন্দোলন আর নতুন দেশের জন্ম হলেও কোথাও নেই সে বাংলা। সরকারি বেসরকারি কোনো ক্ষেত্রেই বাংলা ব্যবহারের কোনো নির্দেশনা নেই। শেষ পর্যন্ত বাংলা ভাষা প্রচলনের জন্য উচ্চ আদালতের নির্দেশনা এসেছে। বিদেশি প্রতিষ্ঠান ও দূতাবাস ছাড়া দেশের সব সাইনবোর্ড, নেম প্লেট ও গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিতে হয়েছিল সেই বাংলাকে সর্বত্র ব্যবহারের জন্য আইন করা হলেও সরকারি বা বেসরকারি কোনো ক্ষেত্রেই বাংলা ব্যবহারের কোনো নির্দেশনা ছিল না। ঢাকার রাজপথ, অলিগলি যেখানেই চোখ যায় বাংলা নয়, আছে ইংরেজির বাংলা প্রতিশব্দ। বেসরকারি প্রতিষ্ঠান তো বটেই, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও নেই বাংলার সঠিক ব্যবহার। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা বাংলায় পড়তে পারলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা অনেকটাই অবহেলিত। হাতে গোনা কয়েকটি ছাড়া সব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পাঠ্য বই ইংরেজিতে। এর মাধ্যমে উচ্চশিক্ষায় বাংলা ভাষাকে অবহেলা করা হচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদ, ভাষা সৈনিকরা। আমাদেরও সুসময়ের একটা স্লোগান ছিল কিন্তু সর্বস্তরে বাংলা চালু করো, অর্থাৎ উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষায় মাতৃভাষার ব্যবহার। আমরা কিন্তু সেটা করতে পারিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে যে গ্রন্থাগার আছে সেখানে দেখা যাবে যে শতকরা 5 ভাগ বইও বাংলায় না। বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাগুলোর দিকে তাকালে দেখা যাবে সেখানে অধিকাংশ প্রকাশনাই ইংরেজি ভাষায়, মাতৃভাষায় না। সকল ইলেকট্রনিক মিডিয়া এবং নাম্বার প্লেট সহ গাড়ির নাম্বার প্লেট এবং এই সাইনবোর্ড ইত্যাদিতে বাংলায় লেখার জন্য নির্দেশনা দিয়েছেন। সর্বত্র বাংলা ভাষা প্রচলন আইন 1987 অনুযায়ী কেন এটা কার্যকরী ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। হাইকোর্টের এই আদেশ মেনে চললে দেশ ও দেশের বাইরে বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বাড়বে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। অফিস আদালতের ফাইল লেখা থেকে শুরু করে সিদ্ধান্ত দেয়া সকল কিছু বাংলায় করেন, তাহলেই এটি সফলতার পর্যায়ে পৌঁছতে পারবে। আমরা আশা করি সকলেই হাইকোর্টের আদেশটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন। উচ্চ আদালতে বাংলা ব্যবহারের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে মনে করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক ও বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। যেখানে সংবিধান বলে দিচ্ছে যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। অন্য যে কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, সংবিধানে যেহেতু বাংলা বলা আছে, বাংলা ব্যবহারে কোনো প্রকার বাধা নাই, আইনগত বা নৈতিক। যারা বলেন যে হাইকোর্টে বাংলা ব্যবহার করা যাবে না, সেটা আমি মনে করি তাদের সেই মতটা সঠিক না। আর্টিকেল 152 অফ আওয়ার কনস্টিটিউশন পড়ি, কোর্ট ইনক্লুডস সুপ্রিম কোর্ট। আর বাংলা ভাষা প্রচলন আইনে বলছে আদালত। সেই সংজ্ঞা অনুযায়ী যদি ধরি তাইলে ওই আদালতের সংজ্ঞায় আমাদের উচ্চতর আদালতও পড়ে। 87 সাল থেকে এটা একেবারে সরকারিভাবে ভাষা হয়ে গেল, আদালতে ব্যবহার্য ভাষা। হাইকোর্টে বাংলায় মুসাবিদা করা 2-1 আইনজীবী রয়েছেন যারা অনেক আগে থেকে বাংলা ভাষার ব্যবহার করছেন মাতৃভাষার প্রতি দরদ থেকে। হাইকোর্টের এই আদেশের মাধ্যমে ইংরেজি ব্যবহারের বৃত্ত থেকে বেরিয়ে উচ্চ আদালতের সব ক্ষেত্রে বাংলা ব্যবহার করা হলে আদালতের রায় সাধারণ মানুষের কাছে হয়ে উঠবে বোধগম্য। শাওন মাহফুজ, এটিএন নিউজ,
ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের বিরুদ্ধে করা একটি মানহানির মামলায় তার আবেদন পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই মামলার কার্যক্রম চলবে। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আদেশ দেন। 2007 সালের 27 মার্চ জাতীয় প্যারেড স্কোয়ারে সামরিক বেসামরিক মুক্তিযোদ্ধাদের সম্মানে দেয় এক অনুষ্ঠানে মঈন ও আহমেদ বলেছিলেন 4 দলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে 20,000 কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে 2 বছর পর তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার 3য় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। মঈনুদ্দিন মামলাটি স্থগিত চেয়ে পরের বছর আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। হাইকোর্টও তা বহাল রাখে। কিন্তু আপিল বিভাগে তিনি আবেদন করলে গতকাল ও আজ মামলাটি শুনানির শেষে আদালত তা পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জিহাদ করার জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির হুমকির বার্তাটি কোত্থেকে পাঠানো হয়েছে সে বিষয়টি সরকার জানতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। তবে কারা পাঠিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক নৌ মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। তারিক আহমেদ সিদ্দিকী সে সময় বলেন, আল কায়েদা আগে বিভিন্ন স্থান থেকে সাহায্য সহযোগিতা পেত, কিন্তু সম্প্রতি সেসব সাহায্য কমে যাওয়াতে বাংলাদেশের প্রতি তারা এই হুমকি দিয়েছে। এর আগে তারিক আহমেদ সিদ্দিকী চট্টগ্রামের নৌঘাটিতে পৌঁছালে নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয় এবং তিনি তাদের সালাম গ্রহণ করেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল কায়েদার কথা বলে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিশ্বকে কাছে টানার চেষ্টা করছে। আল কায়েদার ভিডিও বার্তার ব্যাপারে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত ছিল সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আন্তর্জাতিক হুমকি মোকাবেলা করা। আল কায়েদা নেতা জওয়াহিরির ভিডিও বার্তা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ দেখা দিয়েছে। রোববার এই নিয়ে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, বিএনপি জামাতের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এই মেসেজটা জওয়াহিরির কাছে খালেদা জিয়া পৌঁছে দিয়েছে আমাদের লেডি লাদেন বেগম খালেদা জিয়া, যে এই জওয়াহিরি তাদেরই তত্ত্বাবধানে তিনবার বাংলাদেশে এসেছিল। সরকার এরই প্রেক্ষিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের মন্ত্রী, এমপিদের বক্তব্যকে অযৌক্তিক, হাস্যকর এবং মিথ্যাচার বলে অভিহিত করেন। আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকি যখন আসে তখন তো সরকারের দায়িত্ব হচ্ছে যে সকল গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সেই ধরনের হুমকির মোকাবেলা করা। যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তেরই এটা আরেকটা কৌশল কিনা, আরেকটি তাদের আপনার পদক্ষেপ কিনা, সেটাও ভেবে দেখা দরকার বলে। 5 জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হয়নি দাবি করে তিনি বলেন, বিএনপির আন্দোলনকে ঘুরিয়ে দিতেই নতুন নতুন কৌশল অবলম্বন করছে সরকার। প্রার্থী, ভোটার ও ভোটবিহীন নির্বাচন প্রশাসনকে গোটা গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করায় আল কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই যে ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য, এটা আর গোপন থাকলো না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব আন্দোলনে বিএনপি সহযোগিতা করে আসছে বলেও মির্জা ফখরুল দাবি করেছেন। একটি পত্রিকার পক্ষ থেকে মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। বড় দুই রাজনৈতিক দলের জন্য আন্দোলন সংগ্রামের মূল শক্তি হিসেবে পরিচিত ঢাকা মহানগর ইউনিটের বিএনপির শক্তি প্রায় শূন্যের কোটায় বলে সমালোচনা চলছে। বিএনপির ঢাকা মহানগর কমিটির সিনিয়র নেতাদের প্রতি সরকারি দলের সঙ্গে ব্যালেন্স করে চলা, আন্দোলনের দরকারি সময়ে লুকিয়ে থাকা, কর্মীদের বিপদে ফেলে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগের মুখে এই ইউনিটের কমিটি পরিবর্তন এখন সময়ের বিষয়। মনিরুল ইসলাম মিন্টুকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে রাজপথে নেমে এসেছিলেন, তখন তার ডান হাত ঢাকা মহানগর কমিটির একজন নেতাকেও পাশে পাননি। প্রায় 2 বছর আগে গঠন করা ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি চলেছে আহ্বায়ক সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আব্দুস সালামের নামের উপর। তাদের আশীর্বাদ পুষ্ট নেতা ছাড়া কেউ এই 2 বছরে সামনে এগোতে পারেননি। ফলে দলের ভেতরের রাগ, ক্ষোভ আর চাপা ছিল না।
থানা কমিটি তো মোটামুটি কি বলবো মানে 15-20টার বেশি করা হয়নি। তাও কি এই যে গঠন প্রক্রিয়াটা পর্যন্ত ঠিক মতো হয়নি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। কাছের লোক, খাতিরের লোক, যাদের মানে ব্যক্তি পর্যায়ে আনুগত্য আছে এমন লোক দিয়ে করা হয়েছে। আবার অনেক অনৈতিক কিছু কর্মকাণ্ড নাকি হয়েছে। খোকনের মতো এই ক্ষোভ আরো অনেক নেতার মাঝে থাকলেও তারা কেউ প্রকাশ্যে কিছু বলেননি। তবে দলীয় প্রধান এরই মধ্যে নেতাকর্মীদের ক্ষোভের কথা বুঝতে পেরে তা মহানগর নেতাদের জানিয়ে দিয়েছেন। ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা জেলে যাওয়ার পর সবাই তাকিয়েছিলেন মহাসচিব আব্দুস সালামের দিকে। কিন্তু আন্দোলন সংগ্রামে থাকা তো দূরের কথা, খোকা গ্রেফতারের পর একটি বিবৃতিতে সই করার জন্য সালামকে খুঁজে পাওয়া যায়নি। বিপদের দিনে দলের সঙ্গে না থাকলেও এই বিষয়ে আব্দুস সালামের রয়েছে নিজস্ব ব্যাখ্যা। মহানগর বিএনপি তো একটা সশস্ত্র দল না যে অস্ত্র নিয়ে রাস্তায় পুলিশের সাথে গুলি করে সরকারকে পতনের দায়িত্ব তো আর ঢাকা মহানগর বিএনপির না। কাজে আমরা রাজনৈতিক আন্দোলন যতটুকু করা ঢাকা শহরে সফল হয়েছি। 11 সময়েও দলে আলোচিত সমালোচিত হয়েছিলেন আব্দুস সালাম। সে সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্ষের তালা ভেঙে দলীয় নেত্রীর চেয়ার ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপরও দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ভাগ্যবান এই নেতা তার ব্যর্থতার দায় নিতে চান না। ম্যাডামের বাসা যখন ঘেরাও করে রাখলো তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা যেখানে ছিলেন আমরা সেখানেই ছিলাম। আপনারা জানেন আসলে মাঠে দেখা যায় না। মাঠে বলতে কোনটা বুঝেন আমরা জানি না। আপনাকে এখানে পুলিশ প্রশাসন কিভাবে আছে সেটা আপনারা ভালো জানেন। যখন আমাদের বিএনপি অফিস বন্ধ করে দিয়ে রাখা হলো, কতদিন তালা দিয়ে রাখা হলো, যেখানে মহাসচিব পর্যন্ত ঢুকতে পারে নাই, সেখানে আপনি কিভাবে আশা করেন যে কর্মীরা সেখানে ঢুকবে? মহানগর কমিটির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক সুবিধা নিয়ে দলের স্বার্থ বিরোধী কাজকর্মের অভিযোগের মুখে ঢাকা মহানগর কমিটিতে পরিবর্তন এখন সময়ের ব্যাপার। মাথা অর্থাৎ ঢাকা মহানগরী কমিটি যাতে পুনর্বিন্যাস করা হয়, এটাকে বেগবান করার জন্য, সতেজ করার জন্য পদক্ষেপ না হবে এই সম্বন্ধে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। আপনি বলতে পারেন যে খুব তাড়াতাড়ি আপনারা এই বিষয়ে দেখবেন এবং এমন একটি কমিটি ঢাকা মহানগরীর দরকার যারা একাই সরকারকে কাবু করে ফেলবে। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, ঢাকা। এবার বাইজিতে স্টিল বিরতি, এরপর আরো থাকছে। আজ শহীদ ডক্টর জোহা দিবস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা দিনব্যাপী কর্মসূচি এবং স্বেচ্ছাশ্রমে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত হতে যাচ্ছে 3 কিলোমিটার সড়ক।